সে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। আজকে আমাদের স্বাধীনতার এত বছর পরে স্বাধীনতা নিজেই আজকে চ্যালেঞ্জের মুখে। সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তার সঙ্গে আমাদের দেশের শাসক দল, শাসক শ্রেণী, সরকার, বন্ধুত্ব, সেটা সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারে। বন্ধুত্বের নামে যেভাবে যখন বলেছে ঝুঁকতে, তখন সাষ্টাঙ্গে প্রমাণ করেছে। গুজরাটে আমরা দেখেছিলাম করোনা পরবর্তী সময় নমস্তে ট্রাম্প, ওখানে গিয়ে দেখলাম হাউডি মোডি। আর এখন দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, আমাদের ব্যাপার নীতি, বাণিজ্য নীতি, আমাদের কৃষির স্বার্থ, আমাদের নির্যাত যেটা হয়, এক্সপোর্ট, রফতানি, সবটাকে জিওপারাইজ করা হচ্ছে। 50% 25 এবং 25 পেনাল্টি শুদ্ধ তারিফ, এই যে শুল্ক লাগানো হয়েছে, আমাদের দেশের সরকার আসলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এখন ঠেকে শেখে বিকল্প রাস্তার চেষ্টা করছেন। আমরা প্রথম থেকে বলেছিলাম স্বাধীন দেশের একটা বড় কর্মসূচি ছিল স্বয়ম্ভর হওয়া, স্বনির্ভর হওয়া, সেলফ সাফিসিয়েন্ট হওয়া। কিন্তু উদারীকরণের নাম করে আমরা দেখেছি যে কিভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড, রপ্তানি নির্ভর বাণিজ্য, পাশের দেশ চীন আমরা দেখেছি আমাদের 1 বছর পরে তারা বিপ্লব করেছে, স্বাধীন হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন তারই প্যারেডের অংশীদার হতে, কিন্তু তারা আভ্যন্তরীণ বাজারকে আগে সংগঠিত করেছে, নিজেদের দেশের সমস্যার সমাধান করেছে, দারিদ্র্য মোচনের, বেকারি দূর করার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিশেষত বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে, এখন এআই এর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সংগঠিত করেছে, নিজের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে। যার ফলে সে ট্রাম্পের বিভিন্ন দেশের বিরুদ্ধে এই যে তারিফ যুদ্ধ ঘোষণা, সেখানে আমরা দেখলাম চীন কিভাবে স্মার্টলি ট্যাকেল করছে এবং ওরা কিরকম আমেরিকা পোস্টপন করে যাচ্ছে। আমাদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে, সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে আমাদের যে সংসদীয় গণতন্ত্র আমরা গড়ে তুলেছি, আজকে সেটা চ্যালেঞ্জের মুখে। পার্লামেন্টে কোনো বিতর্ক হচ্ছে না, দেশের যে সংকট সে নিয়ে আলোচনা হচ্ছে না, বরঞ্চ সংসদ গড়ে তোলার জন্য, বিধানসভা গড়ে তোলার জন্য যে নির্বাচন, তার জন্য যে ইলেকশন কমিশন, সাংবিধানিক সংস্থা, আজকে তার ভূমিকা প্রশ্নচিহ্ন। আমরা এখানে পঞ্চায়েতে দেখেছি, পুরসভায় দেখেছি ভোট লুটের ইতিহাস, বিগত 2018 পর থেকে নির্বাচিত প্রতিনিধিকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তার বদলে তৃণমূলকে দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন যে আধিকারিক, তাদের নির্লজ্জ ব্যবহার দেখেছি আমরা, ভোটার লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত। সেটা লোকসভা, বিধানসভায় ওটা প্রতিফলিত হয়েছে। গত লোকসভায় আমরা দেখেছি ইলেকশন কমিশন কিভাবে শাসক দলের হয়ে কাজ করেছে এবং কি করে বিভিন্ন কোম্পানিকে নিযুক্ত করে টাকা পয়সার বিনিময়ে আনুগত্য ক্রয় করা হয়েছে। মানুষের আন্দোলন, সংগ্রাম, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার তার সমাধান, তার থেকে বিযুক্ত করে শুধুমাত্র বিধি বন্দোবস্ত করে ভোট লুট করা হয়েছে। আজকে তার গোটা দেশে ইলেকশন কমিশন, তার ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। আমরা এখানে রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কতবার অভিযোগ করেছি, জমায়েত করেছি, বিক্ষোভ দেখিয়েছি, কেউ শুনতে রাজি হয়নি। এই মাসিভ স্কেলে রিগিং আসলে আমাদের সংসদীয় গণতন্ত্রকেই ভেঙে তছনছ করে দিচ্ছে। ওভার ব্রোকারাইজেশন হচ্ছে, মানুষের ক্ষমতা হরণ করা হচ্ছে। গণতন্ত্রের সম্প্রসারণ করার দরকার ছিল, গ্রাস রুট লেভেলে গণতন্ত্রকে নিয়ে যাওয়ার আমাদের অঙ্গীকার ছিল, ভূমিস্তর পর্যন্ত তা প্রসারিত করা দরকার ছিল। এখন এই যে আপাস টাপাস দেখছেন, আসলে এই সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে একেবারে ব্যুরোক্র্যাটদের হাতে এবং আইপ্যাকের হাতে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, গোটা দেশেও তাই চলছে। তার পাশাপাশি আমাদের যে ধর্মনিরপেক্ষতার নীতি, সেটা আক্রান্ত। আমাদের যে মানুষ সমান,
জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সেটা আক্রান্ত। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো স্বাধীনতার সময় এই যে আমাদের বৈচিত্র্য আছে, নানান ভাষা আছে, নানান ধর্ম আছে, নানান বেশভূষা আছে, নানান আচার আচরণ আছে, নানান ট্রেডিশন আছে, এই সবাইকে একসঙ্গে থাকার জন্য রাখার জন্য সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেটস। সেখানে বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু দেশের যে ঐক্য, মানুষের যে ঐক্য, আজকে তাকে নতুন ধরনের বর্ণ বৈষম্য, রেশিয়াল প্রোফাইলিং, রিলিজিয়াস প্রোফাইলিং, আদারিং এর নাম করে যে সবাই সমান নয়, এবং সাংবিধানিক যে রক্ষা কবচ আছে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আপনারা দেখেছেন খেলার প্রতিযোগিতায় গেছে এই নিউ টাউন থেকে, সে নিজের টেকনোক্র্যাট তার 14 বছরের ছেলেকে নিয়ে গেছে। আমরা কোন ভবিষ্যৎ আমাদের দেশে তৈরি করছি? উত্তরপ্রদেশের নয়ডায় হোটেলে বুকিং করে গেছে, বললো না বাংলা ভাষায় কথা বলছে বাপ বেটা, বললো বুকিং ক্যান্সেল। বলছে আমি বাংলাদেশি না, বলে হলো একই হলো। এ হচ্ছে যোগীরাজ, এ হচ্ছে উত্তরপ্রদেশ। আজকে গোটা হিন্দি হার্টল্যান্ডে আরএসএস ক্যাম্পেইন করে অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গিয়া এবং এই রিলিজিয়াস প্রোফাইলিং এবং লিঙ্গুইস্টিক প্রোফাইলিং এর নাম করে বেঙ্গলি স্পিকিং লোকজনকে, বাংলাভাষী মানুষকে আদারিং করেছে। বিভিন্ন রাজ্যে তা হচ্ছে। স্বাধীনতার প্রাক্কালে সবচেয়ে বেশি যে জাতি প্রাণ দিয়ে, ত্যাগ দিয়ে, রসদ দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইয়ের প্রথম সারিতে ছিল, আজকে শেষ পংক্তিতে নিয়ে যাওয়া থেকে বার করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার শুধু প্রতিবাদ করছি না তা না, শপথ নেব স্বাধীনতা দিবসে সর্বত্র। স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, তার দেশের মানুষ, আমাদের জাতীয় সংহতি এবং ঐক্যকে রক্ষা করা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং এই প্রোফাইলিং এর বিরুদ্ধে, এই নয়া বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, সংসদীয় গণতন্ত্রকে শেষ করা, যুক্তরাষ্ট্র কাঠামোকে শেষ করার যে অপপ্রয়াস, তার বিরুদ্ধে আমরা শপথ নেব। তার সঙ্গে ভোটার লিস্ট থেকে এই যে নাম বার করে দেওয়ার চেষ্টা করছে, আতঙ্ক এবং ভয় তৈরি করার চেষ্টা করছে, নয়া ফাঁসিবাদী কায়দায় একটা ভয়ের রাজত্ব করতে চাইছে, যাতে ভয় মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি, সবার সমান অধিকার থাকে, সেই শপথ আমরা নেব। এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে, সেখানে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে। আজকে 14ই আগস্ট মধ্যরাত্রে আপনারা জানেন গত বছর এই মীনাক্ষীরা 9 আগস্ট থেকে টানা ধর্ণা দিচ্ছিল আরজি করে কাণ্ডে, অভয়ার বিচারের জন্য, জাস্টিস ফর আরজি করের জন্য। তারপরে মধ্যরাত্রে পরিকল্পিতভাবে তৃণমূলের গুন্ডা পুলিশ সহযোগে ভাঙচুর চালানো হয়। পরের দিন সকালে মমতা ব্যানার্জি স্বাধীনতা দিবসে, ওটার 1 বছর কাল সকালে হবে, মিথ্যাচার করলেন, ওদের ওপর দোষ দিলেন যে এসে ভাঙচুর করেছে। আর কলকাতা পুলিশ নির্লজ্জ দলদাসের মতো ওদের সব নোটিশ দিয়েছিল, কলকাতায় তলব করেছিল লালবাজারে। তারপর কোথায় তদন্ত হলো, কারা ভাঙচুর করেছিল? আমরা বললাম যারা ভাঙচুর চালিয়েছিল তারাই তো খুন করেছে, তারাই তো ধর্ষণ করেছে, তাদেরই তো লোকজন। এবং প্রত্যেককে আমরা ছবি দিয়ে ভিডিও বার করে দিয়েছিলাম, কে কোন তৃণমূলের কাউন্সিলর, কোন গুন্ডা, কোন বদমাইশ, কোন প্রমোটার, কোন ডেভেলপার, কোন পাড়া থেকে কাকে নিয়ে এসছে। কলকাতা পুলিশ বলেছিল আমরা তদন্ত করছি, আজ পর্যন্ত কোনো তদন্ত করলো না। সিবিআই তদন্ত করে কোনো কুলকিনারা বার করার চেষ্টা করছে না। আর কলকাতা পুলিশও এসআইটি গঠন করেও দেখা গেল কোনো তথ্য বার করলো না। কারণ যারা নিজেরাই ওই ঘটনাচক্রে যে স্থল, তার জায়গাটাকে বদল করার চেষ্টা করেছে, নিজেরা ভেঙেছে হাসপাতাল বাথরুম। সুতরাং এটার ব্যাপারে আজকে আমরা আবার শপথ নিচ্ছি। এই ব্যাপারে এখন পরবর্তী খবর মীনাক্ষীকে বলবো বলতে। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পার্টির এই রাজ্যের সম্পাদক, পার্টির পলিট ব্যুরোর মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন, এবং আজকে 14ই আগস্ট, আজকে মেয়েদের রাত দখল। গত বছর থেকেই
এই জিনিসটা খুব বেশি সামনে এলো 2024 নয়, এর আগেও সামনে আসছিল। কিন্তু যাদের এগুলোকে দেখা দরকার, বলা দরকার, রেজিস্ট করা দরকার, অধিকারকে রক্ষা করা দরকার, দোষীদেরকে শাস্তি দেওয়া দরকার, তারা নিরুত্তাপ ছিল। কারণ এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা কোনো না কোনো ভাবে তাদের সাথে যুক্ত, যারা শাস্তি দেবার জন্য দায়বদ্ধ, অর্থাৎ সরকার আমাদের রাজ্যের। তাহলে গোটা রাজ্য জুড়ে মানুষ হিসাবে মেয়েদের তার অধিকার, তার বেঁচে থাকা, তার নিজে স্বনির্ভর হওয়া, তার সামাজিক সুরক্ষা, তার নিরাপত্তা, এই সব কিছু প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু এই সব কিছু মানুষের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের যা কাজ, এই গোটা ব্যবস্থার যা কাজ, সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখে। কোনো কিছু তথ্য মানুষের কাছে দিতে চাই না, দেয় না। কারণ দিলে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা এখানেই এর আগেও 2024-এর লোকসভা নির্বাচনের আগেও আমরা মেয়েদের এই গোটা পশ্চিমবঙ্গে তাদের অবস্থা, তাদের বেঁচে থাকা, তাদের অধিকার, তাদের সার্বিক বিকাশ, এই সব কিছুর পক্ষে আমরা কথা বলেছিলাম এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নির্দিষ্ট কিছু কথা রেখেছিলাম আপনাদের সামনে। কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গে এই 14 তারিখ মাঝরাত আবার ফিরে আমরাও ডাক দিয়েছি, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ, মেয়েরা মানুষ হিসাবে এবং তারা নিজেদের অধিকারে, নিজেদের যোগ্যতায় বেঁচে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের প্রাক্কালেই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা যদি আমাদের এই গোটা সমস্যাগুলোকে এক এক করে যদি নিয়ে আসি, আজকের পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কিসে? মেয়েদের উপর অত্যাচারে, মেয়েদের পিছিয়ে থাকাতে, তাদের নিজেদের অধিকারে বেঁচে থাকাতে, যাতে থাকতে না পারে তার জায়গায়। একা তো লড়াই করছে না, তাহলে একটা কম্পিটিশনে নেমেছে। সেই কম্পিটিশন এখন গোটা পশ্চিমবঙ্গে বিজেপি যে রাজ্যগুলোকে শাসন করছে তাদের সাথে। হয় তাদের কাউকে টেক্কা দিয়েছে, কাউকে টেক্কা দিতে চাইছে, আর কারো সমকক্ষে চলে এসেছে। ধরুন নাবালিকা বিবাহ, বাল্য বিবাহ, বারংবার পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বেরিয়েছে। এই পশ্চিমবঙ্গেরই উত্তরের দিকের জেলার একটি নির্দিষ্ট ডেটা বলছিল যে একটি জেলাতেই প্রায় হাজার, তো পেরিয়েই গেছে কবে, কয়েক হাজার মেয়েদের নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে। শুধু বাল্য বিবাহ না, তার মধ্যে অর্ধেক 50% তারা গর্ভবতী হচ্ছে। আমরা 5Gর যুগে। তাহলে যদি পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলাগুলোর কথাও আমরা ছেড়ে দিই, গোটা রাজ্যের ক্ষেত্রে বলি, তাহলে আমরা কি দেখব? পশ্চিমবঙ্গে 100 জনের মধ্যে প্রায় 42 জনের, যদি গোটা দেশের পরিপ্রেক্ষিতে আমরা ধরি, তাহলে বিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ। কাদেরকে টেক্কা দিচ্ছে? রাজস্থানকে, ঝাড়খণ্ডকে, বিহারকে। কারা আছে সরকারে বিহারে? বিজেপি। আচ্ছা, এই বাল্য বিবাহতে সব থেকে কম
মানে যদি আমরা ধরি যে বাল্য বিবাহ সেখানে সব থেকে কম, তাহলে কোন রাজ্য? কেরালা। কেরালায় কারা সরকারে আছে সেটা আর আপনাদেরকে নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না। আচ্ছা, ডাউরি সিস্টেম, পণ প্রথা, এ পশ্চিমবঙ্গের বুকে একটি সামাজিক আন্দোলন হিসাবে বামপন্থীরা গড়ে তুলেছিলেন এবং বামপন্থী ফ্রন্ট সরকারের ক্ষেত্রে এটি একটি বড় সামাজিক আন্দোলন, একটি চ্যালেঞ্জকে মোকাবিলা করে এই জায়গাতে আমরা এসেছিলাম। কিন্তু আজকে ফিরে মধ্যপ্রদেশকে টেক্কা দেবার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছে। এখন তার যা ডেটা বলছে, প্রায় একটি বছরের ডেটা যা বলছে তাতে 637 জন যারা মহিলারা আছেন তারা এই পণ প্রথার জন্যে তাদেরকে মারা যেতে হয়, তার মানে খুন হন, হত্যা হয় তাদের। উপরের দিকে কারা আছে? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ। তাহলে পশ্চিমবঙ্গ কার সাথে কম্পিটিশন করছে, কাকে টেক্কা দিতে চাইছে? এখানেও নিচের দিকে দেখুন কে আছে, সেখানে একদম একটি ছোট রাজ্য সিকিম নেই সেখানে। নারী পাচার, ও তো পশ্চিমবঙ্গ নিজে কলার উঁচু করে বলছে যে আমাদেরকে কেউ টেক্কা দিতে পারবে না। নারী পাচারে 2055টা একটি বছরের ডেটা, একদম ক্রাইম ব্যুরো রিপোর্ট দিচ্ছে 2055 জন। কাদেরকে টপকে গেল পশ্চিমবঙ্গ? মহারাষ্ট্রকে। তারপরে কাকে টপকালো পশ্চিমবঙ্গ? রাজস্থানকে। এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এটা পশ্চিমবঙ্গের বর্তমান, এইটা পশ্চিমবঙ্গের আগামী দিনের চিত্র হতে পারে। ছিল পশ্চিমবঙ্গে এটা, তাহলে কি আমরা বলতে পারি আমরা নিরাপদ? স্কুল ছুট, মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে? মেয়েরা। উচ্চ মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে? মেয়েরা। স্কুলে কারা বেশি ভর্তি হচ্ছে? মেয়েরা। কোন সময়ের উদাহরণ? পশ্চিমবঙ্গে 2011-তে যে সরকারটি, যে পার্টিটি, রাজনৈতিক দলটি সরকার গঠন করেছে, তাদের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এটিও একটি বড় শিক্ষার আন্দোলন, সামাজিক আন্দোলন এবং মেয়েদের আন্দোলন একটি ছিল যে তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে, নিজেদের পায়ে দাঁড় করাতে হবে এবং তারা যাতে তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং তারা যাতে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য হয়। আজকে অনেকগুলো রাজ্য যাদের স্কুল ছুটের সংখ্যা প্রতিদিন বাড়ছে, সেখানে উপরের দিক থেকে যদি আমরা একটু ধরি তাহলে রাজস্থানে স্কুল ছুটের পরিমাণ বাড়ছে মেয়েদের, উত্তরপ্রদেশ বাড়ছে, ঠিক তার নিচেই আছে পশ্চিমবঙ্গ। কাকে টেক্কা দিয়ে উঠলো? গুজরাটকে। তাহলে আমাদের কম্পিটিশন প্রতি মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে, যাদের রাজ্যে মেয়েদের অবস্থান প্রতিদিন পিছনের দিকে চলে যাচ্ছে। এখানেও স্কুল ছুট একদম 0.4%। কোন রাজ্যে? কেরালা, বামপন্থী সরকার চলছে। সঠিকভাবে উন্নয়ন এবং বিকাশে নারী ও শিশু অপহরণ, আমরা যদি নিচের দিক থেকেই দেখি তাহলে রাজস্থানকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ। রাজস্থান 5126, পশ্চিমবঙ্গ 5892। এবার কাকে টেক্কা দেবে? মধ্যপ্রদেশকে। উপরে কে আছে? বিহার। তার উপরে উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথ, বিজেপি শাসিত 14227, পশ্চিমবঙ্গ 5892। সব থেকে কম লাক্ষাদ্বীপে নেই। তাহলে এবারে এই যে এত ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে শাস্তির হার কোথায়? দোষীরা যদি শাস্তি না পায়, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে আরজি করের পরে জয়নগর হয়, জয়নগরের পরে ফারাক্কা হয়, ফারাক্কার পরে আরো অনেকগুলো ঘটনার স্রোত বয়ে গিয়ে কসবা হয়, জোকা হয় এবং তারপরেও পশ্চিমবঙ্গে এই সমস্ত যারা অত্যাচারিত, যারা ধর্ষিতা, যারা খুন হয়ে যাচ্ছে, তাদের মা বাবাদেরকে
এবং তার সাথে গোটা রাজ্যের মানুষকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হতে হচ্ছে কি না দোষীদেরকে শাস্তি দাও। তাহলে শাস্তিতে পশ্চিমবঙ্গ নিজের র্যাঙ্ক কোথায় রেখেছে, নিজের তালিকা? পশ্চিমবঙ্গ নিজের তালিকা রেখেছে যেখানে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে কেরালা, যা রেজিস্টার্ড হচ্ছে অভিযোগ সেখানে 76.4% শাস্তি দিচ্ছে, আর সেখানে পশ্চিমবঙ্গ রাজস্থানকে টেক্কা দিয়েছে আর গুজরাটের পরে অবস্থান করছে, গুজরাটেরও পরে, তারও নিচে অবস্থান করছে শাস্তি দেবার ক্ষেত্রে। তাহলে কি এই যে সমস্ত রাজ্যগুলোতে দাঙ্গার পরিবেশ, যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাবার পরিবেশ, যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদের উপর অন্যায় অত্যাচার লেখাপড়ার জায়গা থেকে সরিয়ে দেবার পরিবেশ, সেই জায়গাগুলোর সঙ্গে সেই সব রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের আজকের দিনে তাদের প্রতিযোগিতা চলবে। প্রাতিষ্ঠানিক ধর্ষণ, আমরা যখন আরজি কর নিয়ে প্রত্যেকটা মানুষ গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাত জাগলো, কয়েক কোটি মানুষ রাস্তায় নামলেন, প্রতিবাদ করলেন। কলকাতার একদম শহরতলি থেকে শুরু করে একদম কালচিনি, মাদারিহাট, পশ্চিমাঞ্চলে আমাদের একদম পিছিয়ে পড়া যে অংশগুলো প্রত্যন্ত প্রান্তিক এলাকার, সেই সমস্ত জায়গাগুলোতে সমস্ত মানুষ রাস্তায় নামলো কেন না এটি একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ, যেখানে সরকারি জায়গায় সরকারি ডাক্তারের সব থেকে বেশি নিরাপত্তার জায়গা, সেখানে কলকাতার মতন জায়গাতে তার বুকে একটি মেয়েকে তার ডিউটি সে যখন করছে, সে যখন রোগীর সেবা করছে, সে যখন ডাক্তার, তখন তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে। তারপর বীরভূমের চাতরা হেলথ সেন্টার, এই আমাদের কলকাতার বুকে সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে, তার সাথে তার উপরের যে অফিসার ছিলেন তারা শ্লীলতাহানি, ধর্ষণ, তাদের উপর অন্যায়, তাদের উপর অত্যাচার। তাহলে এই প্রাতিষ্ঠানিক ধর্ষণ, প্রাতিষ্ঠানিক খুন, এই ঘটনা শুধুমাত্র আরজিকর নয়, কিন্তু আরজিকর একটি বিরাট, যা মানুষকে তার সত্তা থেকে একদম কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে। সেই প্রাতিষ্ঠানিক ধর্ষণও পশ্চিমবঙ্গ ঠিক মধ্যপ্রদেশ, তার উপরে বিহার, তার উপরে উত্তরপ্রদেশ, মানে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঠিক তার নিচে পশ্চিমবঙ্গ অবস্থান করছে। আর যদি এই বাকি রাজ্যগুলোকে মিলিয়ে দিই, এই কটা রাজ্য বাদে, তাহলে সেখানে প্রাতিষ্ঠানিক ধর্ষণের রিপোর্ট ডেটা বলছে মোটে 10টি, সব বাকি সব রাজ্য মিলে। আর সেখানে পশ্চিমবঙ্গ একা 25টা করে সে বাকি বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে একই টেবিলে একই বেঞ্চে বসে তারা কাজ করছে। ধর্ষণের ঘটনা, যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে লাভ অ্যাফেয়ার্স বলে দেখে দেওয়া হয়, যে রাজ্যে ধর্ষণের ঘটনাকে ক্লায়েন্টের সঙ্গে দর কষাকষির জায়গা বলা হয়, প্রেমের জায়গা বলা হয়, সেখানে বলা হয় যে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল কিনা, যেখানে তাদের দলের এমএলএ এমপিরা বলে যে মেয়েদের জামা কাপড় পোশাক, তাদের রাত্রেবেলা সে সেমিনার হলে ঘুমাবে নাকি সে মেট্রোতে যাতায়াত করবে নাকি সে রাত্রিবেলা রাস্তায় বেরোবে, এমনকি নিদানও দিয়ে দিল গত বছর আরজিকর ঘটনার পরে যে মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া বন্ধ করে দেব। এগুলো ধর্ষণের ঘটনাকে উৎসাহিত করে। একদিকে যেমন শাস্তি না দেওয়া, ঠিক সেরকম এইগুলো। সেখানেও পশ্চিমবঙ্গ গুজরাটকে টপকে গেছে, ওড়িশাকে টপকে গেছে, ঠিক আসামের নিচে অবস্থান করছে। কত? 2516। উপরের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম। কি হবে? কি দেখতে পাওয়া গেল? বলেছেন কমরেড মোহাম্মদ সেলিম, নোটিশ পাঠালেন, বাড়ি বাড়ি গেলেন। 14ই আগস্ট আমরা যখন আরজি করের সামনে উল্টো দিকে দাঁড়িয়ে, যখন আমরা রাত দখলের গোটা রাজ্যের মানুষ রাস্তায়, আরজি করের সামনে যখন মানে কয়েক হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন, ঠিক তার উল্টো দিকে চোখের সামনে মঞ্চের উপরে দাঁড়িয়ে দেখছি পুলিশ পিছনে পালাচ্ছে, মানে পিছন দিকে দৌড় করছে, আর সেখানে কিছু গুন্ডা এলাকার, যার ছবি, যার ভিডিও আমাদের পার্টির পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো।
যেদেরকে অ্যারেস্ট করুন, ধরুন। কারা ভাঙলো আরজি কর, কারা ভাঙলো সেমিনার রুম? আমরা তো ওই সময় মঞ্চে দাঁড়িয়ে দেখলাম যে সিসি ক্যামেরাটা ভাঙার আগে সিসি ক্যামেরার ফুটেজ যেখানে স্টোর হবে সেই মেশিনগুলোকে আগে ভাঙা হচ্ছে, আর পুলিশ পিছনের দিকে দৌড়াচ্ছে। পুলিশ তারপরে বেরিয়ে এলো কখন? প্রায় ঘন্টা খানেক পরে। আপনারা অনেকেই সেদিনকে ছিলেন সেই রাস্তায়, আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে। আমরাও সেখানে ইনস্ট্যান্ট ছিলাম, পালিয়েও যায়নি, কিন্তু উল্টো দিকে ছিলাম। কিন্তু তারপরে জেরা হলো ঘন্টার পর ঘন্টা। কয়েকশো ছাত্র, যুব, মহিলা কর্মীদেরকে খেলার মাঠে গেছে, সেখানেও থিয়েটার করেছে, সেখানেও একটা আবৃত্তি করেছে, সেখানেও ফেসবুকে পোস্ট করেছে জাস্টিস ফর আরজি কর, সেখানেও সবাইকে সমন করা হলো। কিন্তু যারা সেমিনার হল ভাঙলো, যারা 14 তারিখ রাতে সেটা ভাঙলো, আরজি কর হসপিটাল, যারা এই ধর্ষণের সঙ্গে যুক্ত হলো, যারা খুন করলো, যারা এই গোটা দুর্নীতির সাথে যুক্ত হলো, যারা ওষুধ বেচে দিল, যারা ডেড বডি বেচে দিল, যারা এই গোটা সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেটটাকে, এই গোটা কালচারটাকে যারা রেডি করলো, তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে এই সরকারের, এই পুলিশের কোনো কথা নেই। তাহলে আরজি করে আমরা দেখতে পেলাম প্রমাণ লোপাটে যারা যুক্ত হলো, সকল পুলিশ, স্বাস্থ্য দপ্তর, এদেরকে ধরা হলো না। এদেরকে যদি না ধরা হয়, এই যা এতক্ষণ ধরে আমরা ডেটা দিয়েছি, পশ্চিমবঙ্গ এই কম্পিটিশনে শীর্ষে অবস্থান করে যাবে দ্রুততার সাথে। কি হবে? এ তো শুধু কিছু ডেটা, তাও তো ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টের থেকে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, হসপিটালগুলোতে, আইসিডিএস, অঙ্গনবাড়িতে যারা পাড়ায় পাড়ায় গর্ভবতী মহিলাদেরকে ভাত দিতে যান, যারা সিডিপিওরা ঘুরছেন, যারা প্রি প্রাইমারিতে যে বাচ্চাগুলো পড়ছে তাদের পুষ্টির জন্য, পশ্চিমবঙ্গের ডেটা আছে স্বাস্থ্য দপ্তরের 2018 পর থেকে, যে কতজন মহিলা বাচ্চা সন্তানের প্রসব করার সময় মারা যাচ্ছেন, কতজনের তার বাচ্চাকে খাওয়ানোর জন্য যে বুকের দুধ, সেই দুধ তার শরীরে তৈরি হচ্ছে কিনা, তার শরীরে রক্তাল্পতার জন্য যে বাচ্চা অপুষ্টিজনিত শিকারে একদম জন্ম থেকেই অপুষ্টিজনিত রোগের দ্বারা তারা রোগগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এই যে পাড়ায় পাড়ায় যাচ্ছেন যারা অঙ্গনবাড়ির থেকে, তারা যারা গর্ভবতী মহিলা, তাদেরকে ভাতের উপর একটু ডাল, একটু সবজি, একটু ডিম সেদ্ধ দিতে পারছেন? যারা আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন, তারা নিজেদের পকেটের টাকা থেকে ধার করে আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন না তো? বিল কবে আসবে? প্রতি মাসের বিল প্রতি মাসে যাচ্ছে, সিডিপিওর কাছে কোনো অভিযোগ করে তারা কোনো কাজ করতে পারছেন? হেলথ সেন্টারগুলোতে যারা গর্ভবতী মহিলারা আছেন, যারা বিভিন্ন হসপিটালগুলো আছে যেখানে বাচ্চা প্রসব হতে যাচ্ছেন, সেখানে শুধু হিমোগ্লোবিনের টেস্ট করলে বোঝা যায় গোটা যা চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং তাকে যা ব্যবসায় পরিণত করেছে, যে মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কোন জায়গায়, কেউ উত্তর দেবার নেই। এসব কথা কেউ বলারও নেই। তাই বলে কি চুপ থাকবো? তাই বলে কি হাল ছেড়ে দেব? না। ইতিমধ্যেই আমরা কিছু কাজ শুরু করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা আরো কিছু কাজ শুরু করতে চলেছি। বাঁচতে যখন আমাদেরকে হবে, পরিবেশটা যখন আমাদের, রাজ্যটা আমাদের, রাজ্যের মানুষগুলো আমাদের, সমাজটা আমাদের, তখন বেঁচে থাকার জন্য লড়াইটাও যখন আমাদের, তখন এই কাজটা আমাদেরকে করতে হবে। সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি পঞ্চায়েত এবং ওয়ার্ডে মহিলাদের একত্রিত করেই আমরা নারী সংসদ গড়ে তুলব। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। তাহলে নারী সংসদে কি হবে? না, আমরা বলছি না অন্য কোনো কথা, কিন্তু আমরা এটুকু বলছি যে মেয়েদেরকে, নারীদেরকে, তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিক কাজের সাথে যুক্ত করতে হবে এবং আমরা সেই কাজ করার জন্যই আমরা এগোচ্ছি। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কর্মসূচি সব রকম, এই বর্ষার সময় জল, রাস্তা, এই সব কিছু নিয়ে, এই জলের যা
দূষিত, এই সমস্ত কিছুটাকে নিয়েই গোটা বছর ব্যাপী এই সময়কাল থেকে মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি হবে। আমরা কাজ করব মেয়েদের মানসিক স্বাস্থ্য এবং তার মানসিক বিকাশের কর্মসূচি। হ্যাঁ, অনেক সময় হয় যারা এই শ্লীলতাহানি, এই ধর্ষণ, এই অত্যাচার, এই নির্যাতনে যারা শিকার হয়, তারা এই সমাজ ব্যবস্থাটাই এমন করে তৈরি করে রেখেছে, শাস্তি না দিয়ে, তাদের সঙ্গে সঠিক বিচার না করে, যে তারা তাদের কথা বলতেই ভয় পাচ্ছেন, তারা তাদের কথাকে সারফেসে নিয়ে আসছেন না। ফলত তাদের মানসিক স্বাস্থ্য এবং এই মানসিক বিকাশের ক্ষেত্রেও আমরা কাজ শুরু করেছি এবং এই কাজকে আরো আমরা অগ্রগতির দিকে নিয়ে যাব। ক্রীড়া, খেলাধুলা, এই জায়গা থেকে মেয়েরা প্রতিদিন সরে যাচ্ছেন। একটু আগেই কমরেড মোহাম্মদ সেলিম বললেন যে খেলতে গেছে, সেখানে বাংলা ভাষা, ধর্ম, লিঙ্গ, এই সব কিছু নিয়ে গোটা ভারতবর্ষও আছে, সেরকম পশ্চিমবঙ্গও আছে। আস্তে 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 খেলার জায়গা থেকে সরে যাচ্ছে। এই খেলা এবং তার সাথে আত্মরক্ষার ক্ষেত্রেও আমরা কাজ করব। আমরা কাজ করব গার্হস্থ্য হিংসা এবং যৌন হয়রানির প্রতিবাদে ডাইরেক্ট ইন্টারভেনশন যাতে আমরা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এবং তার জন্য লিগ্যাল সেল, আইনি সহায়তা তাদেরকে দেওয়ার ব্যবস্থা, এবং অবশ্যই লেখাপড়ার সহায়তা। এবং এই লেখাপড়া করানোর জন্য তাদেরকে এই যে স্কুল ছুট, প্রতিদিন স্কুল বন্ধ হয়ে যাওয়া, প্রচুর মদের দোকান খুলে যাওয়া এবং গোটা পরিবেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে আসা, সংকুচিত করা যে আমরা আমাদের সঠিক এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই, যা যা আমরা 6 দফা কাজ বলেছি, এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এই কাজ আরো হবে। এবং আজকে 14 তারিখ 2024 সাল, এটা 2025 সালের আজকে 14 তারিখ, ফিরে রাত দখল হবে। কেন রাত আমাদেরকে দখল করতেই হবে? দিনটাকে বদল করার জন্য। তাই দিন বদলের লড়াইয়ে রাত দখলে আমাদের আজকের আন্দোলন, এবং সেই আন্দোলনে গোটা রাজ্যের মানুষ রাস্তায় থাকছে। ধন্যবাদ আপনাদেরকে। প্রথমত 2020 থেকে 2023 কোনগুলো অ্যানুয়াল রিপোর্ট আছে 2022-এর, আর যেগুলো গড় আছে যেগুলো 2000 থেকে 2023 কারেন্ট যা আছে। দ্বিতীয়ত একটা কেভিয়েট দিতে চাই আমরা, এইসব যা ডেটা দেওয়া হলো এগুলো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, সেন্ট্রাল গভর্নমেন্টের। তৃতীয়ত এনসিআরবি বলেছে, পার্লামেন্ট রিপোর্টও বলেছে যে অনেক ক্ষেত্রে রাজ্য সরকারগুলো সব তথ্য দেয় না। তার সঙ্গে আছে আমাদের রাজ্যে এবং এরকম বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে, এটা সেখান থেকেই কপি করেছেন মমতা ব্যানার্জি, সব ক্রাইম রেকর্ডেড হয় না। আপনারা জানেন একটা এফআইআর করতে কত দাম বেড়ে। উত্তর ভারতে আপনারা জানেন, দিল্লিতে খোঁজ দেখেছেন ধর্ষিতা কিভাবে তাকে কতটা নির্যাতনের সম্মুখীন হতে হয়, হাফিজ করে দেওয়া হয় সবটা। তাহলে যেটুকু ফিল্টার হয়ে রেকর্ডেড এবং স্টেটে যেটা রেকর্ড হয়েছে, যা কেন্দ্রে জমা হয়েছে, তার নির্যাস। প্রশ্ন আপনাদের কি থাকে? আজকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল। সেখানে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে যাদের নাম বাদ পড়বে 65 লক্ষ, তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং বিভিন্ন দপ্তরে, যে সমস্ত নির্বাচনী দপ্তর, সেই সমস্ত জায়গায় নোটিশ আকারে জানাতে হবে এবং কেন তাদের নাম বাদ পড়লো সেই কারণও তাদেরকে দর্শাতে হবে। মঙ্গলবারের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে। এইটাকে বলে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ভোটার লিস্ট যাতে নির্ভুল হয় তা করার দায়িত্ব ইলেকশন কমিশনের, সাংবিধানিক সংস্থা। এবং আমাদের দেশে, আমাদের সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সার্বভৌম। তাহলে তার যখন নাম বাদ দিচ্ছ, স্বচ্ছতা থাকবে না। বিজেপি এসে স্বচ্ছতা মানে বুঝিয়ে দিয়েছে ঝাড়ু দেওয়া। আমরা বাংলায় তো স্বচ্ছতা মানে বলি ট্রান্সপারেন্সি, যেটা আছে ওটা আবার হিন্দিতে বলে ওরা পারদর্শিতা, আমরা বলি দক্ষতাকে পারদর্শিতা বলে। তাহলে তথ্য লোপাট করতে হচ্ছে ওরা পারদর্শী হয়েছে। না দেশটা স্বচ্ছ হলো, না সরকার পারদর্শী হলো। তাহলে
সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনকে, একটা সাংবিধানিক সংস্থাকে মনে করে দিচ্ছে যে তুমি যা করবে যাতে এপার ওপার দেখা যায়, তাহলে যে পক্ষপাতের যে অভিযোগ উঠছে সেটা থেকে সে মুক্ত হবে। আর দুই, যে মানুষের নাম তুমি বাদ দিচ্ছ তার তো জানার অধিকার আছে কেন তার নাম বাদ দেওয়া হলো। আমরা তো বলছি মৃত মানুষের নাম বাদ দাও, দিতে পারেনি আজ পর্যন্ত। হাজার হাজার নাম আমরা জমা দিয়েছি ইলেকশন কমিশনের কাছে। এটা মৃত স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল কাছে রেজিস্টার্ড থাকে, ডেথ সার্টিফিকেট দিয়ে তবে পড়ানো হয়, আর নাহলে কবর দেওয়া হয়। তাহলে শ্মশানে কবরস্থানে রেকর্ডেড আছে, শুধু সেই ডেটাটাকে নিয়ে ফিল্টার করবে, করেনি। আর ভুয়ো ভোটার আছে, এরকম অসংখ্য উদাহরণ আসছে বিভিন্ন রাজ্য থেকে, আমাদের রাজ্য থেকেও। একটি ঠিকানায় শয়ে শয়ে ভোটার আছে, ডাবল এন্ট্রি আছে, ট্রিপল এন্ট্রি আছে। তাহলে কারণ হবে একটা, কেন? বা পার্মানেন্টলি যদি লেফট হয়, তাহলে যাদের নাম বাদ দিল তার পাশে তার কমেন্ট থাকা উচিত, নিশ্চয়ই বাদ দিয়েছে যখন তাতে একটা কারণ থাকবে। আর তাহলে বুঝতে হবে শাসক দলকে জেতানোর জন্য তথ্য লোপাট করছে, ভোটার লিস্ট সাবার করছে। অভিযোগ দায়ের যেগুলো হচ্ছেও, মানে ধরুন তামান্না খাতুন থেকে কসবা ল কলেজ পর্যন্ত, সেখানেও তো মুখ্যমন্ত্রীর কোনো কমেন্ট আমরা পাচ্ছি না। মুখ্যমন্ত্রীর কমেন্টে কি এসে যায়? পার্কস্ট্রিটে ঘটনা পরে তিনি কমেন্ট করেছিলেন। আসলে যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেটা চৌপাট করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে মমতা সরকার যেদিন এসেছিল। তারা মনে করছে তাদের সরকার, এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের ভূমিকা এবং মন্ত্রীর ভূমিকা, মুখ্যমন্ত্রীর ভূমিকা, সেটাকে সাপোর্ট করছে, সমর্থন করছে। তাহলে দেখা যাচ্ছে অভিযোগ নিতে গড়িমসি হচ্ছে, প্রত্যেকটা ঘটনায় হইচই করতে হচ্ছে। জয়নগর ঘটনা তোমরা জানো, এদের সবাইকে যেতে হয়েছিল ওখানে। তা নাহলে গ্রামের লোকজন বলছে পুলিশ এন্ট্রি করবে না। যখন মেয়েটা নিখোঁজ হয়েছে তখন পুলিশ এন্ট্রি নেয়নি। তারপরেও যখন ডেড বডি পাওয়া গেছে সেখানে ঠিক মতো পোস্টমর্টেম করে না। এই অভয়াকাণ্ডেও শিয়ালদা কোর্টে যেতে হয়েছিল, কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল। তারপরে সেখানে ভিডিও রেকর্ডিং করা হয়েছে, পরিবারের তরফ থেকে একজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানেও তথ্যের অনেক গরমিল আছে। সিবিআই তদন্ত করছে না, আলাদা কথা। তাহলে পুলিশ হোক, রাজ্যের পুলিশ হোক, বা সিবিআই হোক, বা দিল্লি পুলিশ হোক, বা ইউপি পুলিশ হোক, তাদের এই ক্রিমিনাল জাস্টিস ইনভেস্টিগেশনের যে ক্ষমতা সেটা লোপ পেয়েছে, যে দক্ষতা সেটা লোপ পেয়েছে। কারণ সরকার যেটা দূর থেকে সুখে বলবে, পুলিশ সেইটাকেই প্রতিষ্ঠিত করবে। তাহলে তদন্ত করার যে দক্ষতা সেটা লোপ পেয়েছে বা ব্যবহৃত হচ্ছে না। এখনো দক্ষ অফিসার অনেকে আছেন, কিন্তু আমরা জানি দময়ন্তী সেনকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল পার্কস্ট্রিট কাণ্ডে যখন তদন্ত এগোচ্ছিল অপরাধীদেরকে। আজ পর্যন্ত প্রধান অপরাধী ধরা পড়েনি। আজকে সুপ্রিম কোর্ট আরো একটা নির্দেশ দিয়েছে যে আধার কার্ড যে গ্রহণ করা হবে সেইটা নোটিশ দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে, এবং নাম তোলার জন্য যে ফর্মগুলো জমা পড়ছে তার রসিদ দিতে হবে। অর্থাৎ অনেক সময় কমিশন বলছে আমাদের কাছে কিছু নেই। আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের এই অবজারভেশনকে এবং নির্দেশকে, কারণ মানুষের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। বিজেপি, সংঘ পরিবার, কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে ইলেকশন কমিশন যুক্ত হয়েছে। তাহলে ভয় মুক্ত সমাজ তৈরি করার একটা শর্ত হচ্ছে যে মানুষকে তো আশ্বস্ত করতে হবে। আমরা তো বলছি ভোটার লিস্টে নাম তোলার জন্য কেউ যদি অ্যাপ্লাই করে বা কোন ডকুমেন্টস দেয় তার রসিদ কেন দেবে না? এবং আগে থেকেই বলে দিচ্ছে এটা গ্রহণ করাবে না, ওটা গ্রহণ করাবে না। প্রতিদিন দেখবে আইটি সেল বলে যাচ্ছে এটা প্রমাণ নয়, ওটা প্রমাণ নয়, সেটা প্রমাণ নয়। তাহলে যখন ইলেকশন কমিশনকে যেটা গ্রহণ করতে হচ্ছে আধার কার্ডকে, তো সেটা বলতে হবে, তো নোটিফাই করতে হয়, পাবলিক নোটিফিকেশন দরকার। আর তৃতীয়ত হচ্ছে যে ভোটার যারা নয় তাদের নাম তোলাটা হচ্ছে প্রথম কাজ। ইলেকশন কমিশন এখন দেখাচ্ছে ভেজাল নাম তুলতে তার ওস্তাদ, কিন্তু যারা ভোটার আছে তার নাম বাদ দেওয়া হচ্ছে তাদের মুখ্য কাজ।
এবং সেখানেই সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, আনডকুমেন্টেড মানুষ, তারাই হচ্ছে এফেক্টেড হচ্ছে। রাজ্য সরকার গিয়ে মুখ্য সচিবকে জানিয়ে এসেছে কমিশন থেকে 21 তারিখের মধ্যে যাদের বিরুদ্ধে এই এফআইআর করতে বলা হয়েছিল এবং সাসপেন্ড করতে, সেটা কার্যকরী হবে এমনটাই শোনা যাচ্ছে। দিল্লিতে গিয়ে গতকাল তো করেনি কেন? আমি বিচার করছি না, ইলেকশন কমিশন সঠিক কি বেঠিক আমি সে প্রশ্ন বলছি না, কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, সরকার ব্যবস্থা নিতে গড়িমসি করছে। তার মানে হচ্ছে এই যে ইলেকট্রাল ফ্রড হচ্ছে, সেটা অফিসারদেরকে দিয়ে আইপ্যাক হোক, মুখ্যমন্ত্রী হোক, তৃণমূল দল হোক করাচ্ছে, সেজন্য সেই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ গত 2014 নির্বাচনে আমি জানি, তার পরবর্তী নির্বাচনে যে পুলিশ অফিসার, পুর নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, যে সমস্ত অফিসার নিয়ম মেনে আইনত নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন এবং বিজেপির অ্যাডমিনিস্ট্রেশন তাদের নিজের নিজের ক্ষেত্রে তাদেরকে সাইডলাইন করে দিয়েছে। আমি নাম বলতে পারি, আজকে সেই অফিসারগুলোর নাম দেখা যাবে না। 2014 থেকে যারা সুষ্ঠু নির্বাচন করার জন্য স্বীকৃতি পেয়েছেন, আজকে ব্যুরোক্রেসির বা পুলিশের হ্যারাপসের মধ্যে দেখবে তাদের জায়গা নেই। যারা দলগত অবস্থানকে সমর্থন করেছেন এবং দলদাসের কাজ করেছেন, তাদেরকে প্রাইম পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে কে পুরস্কৃত হবে, কে তিরস্কৃত হবে, তার থেকে বোঝা যায় যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি চাইছেন, পক্ষপাত যুক্ত ভোট না নিরপেক্ষ ভোট। আপনারা যে নারী সংসদে যে 6 দফা বিষয়টা চালু করলেন বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলছেন, এটা গত লোকসভা ভোটের আগেও এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটার থেকে এটা আলাদা কি আছে, বা এখন যেটা বলছেন শুরু হয়ে গেছে সেটা কোথায় হয়েছে, এটা যদি একটু বিস্তারিত বলতেন। আসলে তো হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত যা তারা যেটা তৈরি করতে চাইছে, সেটা হলো একটা ভয়ের পরিবেশ, গুন্ডা রাজের পরিবেশ, যেখানে মানুষের মুখ খোলা বন্ধ, এবং যেখানে গুন্ডাদের পরিবেশ তৈরি হয়ে যায়, রাজত্ব তৈরি হয়ে যায়, সেখানে যারা পিছিয়ে পড়া, যারা দুর্বল, যারা গরিব, এবং তার সাথে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে গুন্ডা রাজের শাসনে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তাহলে তার একটি ধারাবাহিক প্রক্রিয়া চালাতে হয়। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া 2011-র আগে অবধি চলেছিল, চেষ্টা হয়েছে, তার ফলশ্রুতিতেই দেখতে পাওয়া গেছে মেয়েরা সব থেকে বেশি স্কুলে গেছে, সব থেকে বেশি মাধ্যমিকের পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, ডিগ্রি কলেজগুলোতে মেয়েদের সব থেকে বেশি ভর্তি, মেয়েরা বেরিয়ে আসছে, পণ প্রথা কমছে, হত্যা কমছে, খুন ধর্ষণ জখম কমছে, তার একটি ব্যবস্থা ছিল। ব্যবস্থা এই কারণেই ছিল কারণ যারা এই ধরনের কাজ করত তাদের প্রতি সেই সময়কালে যারা সরকার পরিচালনা করত, তাদের একটি যারা এই অপরাধ সংগঠিত করত তাদের বিরুদ্ধে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতি একটি পজিটিভ সদর্থক একটি দৃষ্টিভঙ্গি। ঠিক তার উল্টো ঘটেছে। তাহলে এগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, যে ধারাবাহিক প্রক্রিয়াতে আমরা লোকসভা ইলেকশনের আগেও ঘোষণা করেছিলাম, কাজও শুরু করেছি, এখনো করছি। মূলত হচ্ছে ভয়ের পরিবেশকে কাটাতে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং তাদের যাতে সার্বিক উন্নতি ঘটে, এবং তার জন্য যে পরিবেশটা সরকারের দেবার কথা ছিল সেই পরিবেশটা সরকার যখন 2 হাত ধরে টুটি টিপে ধরে দেয় এবং তারপরেও নিজেদের পুলিশদেরকে ব্যবহার করে, আরজি করে দেখলাম সিবিআই কে ব্যবহার পর্যন্ত করলো, এবং তার দ্বারা গোটা রাজ্যের মানুষের কাছে একটি জায়গাতে নিয়ে এলো যে তোমরা যাই করে নাও, আমরা কিন্তু অপরাধী এবং গুন্ডাদের সাথেই থাকবো। তারপর ঠিক তার উল্টো দিকে আমাদেরকে, বামপন্থীদেরকে এই কাজকে খুব যত্ন সহকারে করতে হয়, যেখানে বুনিয়াদি কাজ করতে হয়, যে বুনিয়াদি কাজে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ওরকম নয় যে তুমি ভোটে জিতেছ তো তুমি তোমার হাজবেন্ডকে পাঠিয়ে দাও, তাকে আমি পঞ্চায়েতের কিছু কাজ শিখিয়ে দেবো। নোটিফিকেশন জারি করেছিল রাজ্যের সরকার, যারা ভোটে জিতলো তাদেরকে নোটিফিকেশন জারি করলো যে তোমাদেরকে এই কাজের জন্য ডেকে পাঠানো হচ্ছে, তোমরা যদি না আসতে পারো তাহলে মেল রিপ্রেজেন্টেটিভ মানে তোমাদের পরিবার এবং তোমাদের যারা হাজবেন্ডরা আছে, এইসবের মানে কি?
একটি কানা অন্ধকার গলিতে গোটা পশ্চিমবঙ্গকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। ফলত আমাদের যা 6 দফা 9 দফা যাই কর্মসূচি, যেটা লোকসভার আগেও বলেছিলাম এখনো বলছে, এই পরিবেশের পাল্টা একটি কাউন্টার ন্যারেটিভ এবং একটি ভালো পরিবেশকে তৈরি করা, যেখানে মেয়েরা এগিয়ে আসতে পারে, পায়ের নিচে জমি শক্ত হয়, সাহসী হতে পারে এবং মানসিক দিক থেকে দৃঢ় হতে পারে। যেমন আমরা গত বছর 14 তারিখ মাঝরাতে দেখেছিলাম গোটা রাজ্যের মেয়েরা রাস্তা দখল করেছিল সরকারের নির্যাতন এবং অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে। দেখুন, আমাকে বললে তো আমি তাই বলবো, কিন্তু ডেটাও আমার কথাকেই জাস্টিফাই করছে। তোমার প্রশ্নের মধ্যে একটা ক্যাচ আছে। তুমি বলতে পারতে এইসব প্রকল্প সম্পর্কে আপনি মেয়েদের মানোন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প, এই বিশেষণটা না দিলেই হতো। আমরা এনসিআরবি রিপোর্ট দিয়ে বললাম যে মানোন্নয়ন হলো না, কন্যাশ্রী হয়েছে কিন্তু বাল্যবিবাহ বাড়ছে। আমরা বললাম তো। তাহলে এই যে কিছু কথা মানুষের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা ঠিক নয়। তো বলতে পারো সরকারি এইসব প্রকল্পগুলো হয়েছে, তার ফল কি? ফলটা ভালো জানিয়ে দিয়ে তারপরে বলাটা ঠিক নয়। আর বিশেষণে ভূষিত করে এরা, মমতা ব্যানার্জি যেরকম একটা কি ছিল না, একটা না নিজেও একটা পুরস্কৃত হয়েছিল কি একটা ট্রাইবাল সাহিত্যে, তারপর হচ্ছে নানা রকমের পুরস্কারে বিভূষণে ভূষিত করে। তো সরকারি প্রকল্পগুলোকে কোনো বিশেষণে ভূষিত করার দরকার নেই। আমাদের হিলোল মজুমদার তিনি স্পেন থেকে ফিরছিলেন, একেবারে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ঘিরে ফেলে দিল্লিতে। তারপরে এখান থেকে পুলিশের তৎপরতা বুঝতে পারছো, আর দিল্লি হোক আর কলকাতা হোক, তাহলে কাকে অপরাধী হচ্ছে? যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বিজেপির মন্ত্রী হিসেবে যাদবপুরের মধ্যে শ্লীলতাহানি করেছিল ওই বাবুল সুপ্রিয়, তাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করে দিলেন। যেখানে ব্রাত্য বসুর গাড়ি প্রতিবাদরত ছাত্রদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তাহলে অপরাধ দমনের জন্য অপরাধীদের ধরতে হয়। এই সরকার অপরাধ দমন করতে চাইছে না, সুতরাং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তার বদলে যারা প্রতিবাদী তাদেরকে, যে বললো কতশো সামান করেছিল, আর যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগানের সমর্থকরা যারা তোমাকে বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকে ধরেনি, খেলা বাতিল করে দিয়েছিল টিভো দেখাবে বলে। তাহলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করতে চাইছে। এবং এটা একটা ঘটনা নয়, গোটা দেশে তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। একটা ফেসবুকে পোস্ট করুক কেউ, ওই অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল, সত্যজিৎ রায়ের সৃষ্টি, তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল, গুন্ডা মারপিট করেছিল। সরকার হচ্ছে অপরাধের সরকার, অপরাধীদের সরকার, এবং পুলিশ হচ্ছে তাদেরকেই সংরক্ষণ দিচ্ছে। মীনাক্ষীদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা নারী ক্ষমতায়নের বিষয়ে বললেন। আমাদের রাজ্যে বিপুল সংখ্যক শ্রমজীবী মহিলা রয়েছে। শ্রমজীবী মহিলাদের সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মহিলাদের জন্য কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আপনারা কি আন্দোলনের পরিকল্পনা করছেন, সেটা যদি একটু বলেন। মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের কর্মসংস্থান, এই সবের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে একটি পরিবেশ ছিল, এবং সেখানে যে কোনো জায়গায় যে কোনো নিয়োগে মেয়েদেরও নিয়োগ হতো। আজকে গোটা পশ্চিমবঙ্গে একদম ছোট মাঝারি কারখানা থেকে সরকারি জায়গায় নিয়োগ, সব নিয়োগেই দুর্নীতিগ্রস্ত এবং সব নিয়োগেই পক্ষপাত দুষ্ট, সব নিয়োগে ঘুষের কারবার চলে এবং সব নিয়োগে দাদাগিরি চলে। তাহলে নিয়োগেই যেখানে প্রশ্নচিহ্ন চলে এসেছে, সেখানে আমরা শুরুতেই বলেছি এই পরিবেশে, এই সমাজ ব্যবস্থাতে সব থেকে বেশি যারা পিছিয়ে পড়া, যারা গরিব, যারা একদম নিচে পড়ে আছে এবং তাদের সাথে মেয়েরা ক্ষতিগ্রস্ত, ফলে তারাই আছে। এবং আমরা এটা সার্বিকভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ,
আরো বেশি উৎপাদন ক্ষেত্র, কল কারখানা খোলা, কৃষি উৎপাদনের সাথেও মেয়েদেরকে যুক্ত করা আরো বেশি, এবং তার সাথে তারা যাতে নিজেদের যা ক্ষমতা, যা অধিকার এবং নিজেদের পায়ের নিচের জমি শক্ত করা এবং তার জন্য মানসিক দিক থেকে উন্নত করার জন্য যে কাজ, সেই কাজে আমাদের ধারাবাহিক প্রকল্প আমরা লোকসভার ইলেকশনের আগের থেকে বলেছি, আজকেও বললাম, আগামী দিনেও এটা একটি আন্দোলনমুখী কাজ চলবে। উদাহরণ তো আছে, বামফ্রন্টের আমলে স্বনির্ভর গোষ্ঠী আমরা গড়ে তুলেছিলাম, যাতে ঋণ দান প্রকল্প এবং মেয়েরা ঋণ পেত, স্বল্প সুদে বা বিনা সুদেও ছিল, সাবসিডি পেত। আজকে আর শোনা যায়? গোটা স্বনির্ভর গোষ্ঠীকে তৃণমূল দল নিজের ভোটের জন্য, জমায়েতের জন্য অংশগ্রহণ করিয়েছে, এবং যেখানে ঋণ দান হতো তার বদলে এখন MFI দিয়ে ঋণের জর্জরিত গোটা রাজ্যের মানুষ, বৃহত্তর মহিলারা এখন ঋণের ফাঁদে পড়েছে। 2, যত রকমের সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ছিল, দক্ষতা তৈরি করা, স্কিল ফরমেশন করা, সেগুলো বন্ধ হয়েছে, আর তার বদলে প্রধানমন্ত্রীর নামে এমপ্লয়মেন্ট স্কিমের নাম করে, স্কিল ডেভেলপমেন্টের নাম করে নারী পাচার হচ্ছে। দেখেছো উত্তরবঙ্গে একটা বার্স্ট হয়েছে, সেই ইনসিডেন্টলি ধরা পড়েছিল বলে। তার মানে রাজ্যে বহাল তবিয়তে বিজেপি এবং তৃণমূলের নেতারা এই ধরনের পাচার কাণ্ডে যুক্ত, আর সেখানে মহিলাদের মানোন্নয়নের নাম করে, কর্মসংস্থানের নাম করে আসলে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তারা এই কাজগুলো করছে। এগুলোকে আটকাতে হবে এবং সেখানে দক্ষতা তৈরি করা, ক্ষমতায়নের জন্য তার পার্টিসিপেশন বাড়ানো এবং তাকে তার মধ্যে সক্ষমতা তৈরি করা এবং তাকে রোজগারের কাজের সঙ্গে যুক্ত করা। অতীত অভিজ্ঞতা আছে, বর্তমানে কিছু প্রয়াস চলছে, ভবিষ্যৎটা আরো বাড়ানো হবে। সেলিমদা এদিকে এতক্ষণ মহিলা ক্ষমতায়নের কথা বললাম। বিধানভবনে গিয়ে জিজ্ঞেস করো, বলো। এর মধ্যে কতগুলো স্কিম আছে, মীনাক্ষী বলতে পারতো, তুমি আগেও প্রশ্ন করেছিলে। প্রথমত আমরা এটাকে খুব ঢাকঢোল পিটিয়ে করছি না, যেটা বলেছে আবহাওয়াটা এমন আছে, পরিবেশটা এমন আছে, সেখানে উল্টে যারা এই কাজগুলো করছেন পজিটিভ ইন্টারভেনশন, সেখানে বাধা সৃষ্টি করা হবে, তাকে মিথ্যা মামলায় জড়ানো হবে। কিন্তু এই যে বলা হলো আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণ অনেকগুলো সেন্টারে চলছে এবং ভীষণভাবে নাম্বার বাড়ছে, উৎসাহ দেখা যাচ্ছে, এবং সেটা সবার জন্য। আমাদের মেয়েদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা, তার মধ্যে দক্ষতা তৈরি করা, যারা ড্রপ আউটস হচ্ছে তাদেরকে আবার রিমেডিয়াল কোচিং করে যাতে আবার স্কুলে ফেরত নেওয়া যায়, শিক্ষা আঙিনার মধ্যে আবার যাতে ফেরত নেওয়া যায়, তাদের এনরোলমেন্ট যাতে বাড়ানো যায়, হেলথ কেয়ার সিস্টেম, আইনি সহায়তা, অনেকগুলো চলছে। এইখান থেকে আমি তোমাকে 100 মিটারের মধ্যে জায়গা বলে দেবো যেখানে হচ্ছে নিয়মিত আইনি সহায়তা কেন্দ্র চলে, স্বাস্থ্য কেন্দ্র, বিকল্প স্বাস্থ্য কেন্দ্র চলছে সবচেয়ে দুর্বল অংশের নাম করে মানুষের মধ্যে দিয়ে। নিশ্চয়ই তুমি যদি এ ব্যাপারে যে একটা ফিচার করো, আমরা ডিটেলসটা দিয়ে দেবো, সেখানে যাবে। নাহলে আমি কি বলবো, বিধান ভবন বলবে, নাহলে AICC বলবে। প্লিজ, কংগ্রেস কি 295 কি 96 তাতে CPM কি করে ভাববে? যারা সিনেমা শুটিং এর জায়গায় টালিপাড়াকে পুরো দখল করলো, মস্তানি গুন্ডামি করে দখল করলো, সিনেমার যারা প্রডিউসার, ফাইন্যান্সার, সেগুলোকে এখানে লুটে রাজত্ব করলো, তাহলে আগে তো মমতা ব্যানার্জিকে বলতে হবে ওই যে কি মমতা একটা ছিল যাকে নিয়ে ঘুরছিলেন, তাহলে তাদের বাংলা সিনেমার লাভ হলো না ক্ষতি হলো? বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবটা নষ্ট হয়েছে। আর নাটকের দল নাটক করতে গেলে নাটকে থেটে পায় না, ভালো সিনেমা হলে তাকে নন্দনে দেখানো হয় না। কতবার এরকম হয়েছে যে সরকারের সমালোচনা থাকে, তাহলে সে এটাকে পরিবেশন করতে পারবে না। সেখানে দাঁড়িয়ে এখন যেহেতু ভাষা আন্দোলন করবেন বলেছেন,
কিন্তু কখনোই এরকম কম্পালশন করে দিয়ে কখনোই পৃথিবীর কোথাও এই ধরনের সিনেমা সাহিত্য করে না। মমতা ব্যানার্জি তো তার কবিতার বইকে বাধ্যতামূলক করেছেন, সবাইকে কিনতে হবে এবং স্কুলে স্কুলে দিতে হবে এবং লাইব্রেরিতে দিতে হবে। তাতে কোনো মহাকবি হয়ে যাবেন না, বিশ্বকবি হয়ে যাবেন না, নোবেল পেয়ে যাবেন। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নান্দনিক চর্চা, এগুলো সৃজনশীলতা, এগুলো কোনোটাই হুকুম জারি করে হয় না। বিজেপি যখন এসেছিল প্রথম প্রথম মনে আছে, জাতীয় সঙ্গীত গাইতে হবে, সবাইকে উঠে দাঁড়াতে হবে, তার জন্য কত মারধর করেছিল না? সিনেমাটা উঠে যাচ্ছে, সিনেমা হল এখন হচ্ছে না। সিনেমা হলে যারা যেত, যে মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য কোনো সিনেমা তৈরি হচ্ছে না, মাল্টিপ্লেক্সের জন্য সিনেমা তৈরি হচ্ছে, যারা 1000 টাকা খরচ করে সিনেমা দেখতে পারে। যারা আগে 5 আনায় 10 আনায় 1 টাকা 2 টাকা দেখতো, 5 টাকা দেখতো, সেই সিনেমা তৈরি হয় না, কারণ তাদের গল্পটা গল্প নয়, তাদের দাবিটা, তাদের সমস্যাটা, তাদের জীবন যন্ত্রণাটা নেই। গোটা দেশে এখন সবচেয়ে বেশি বেকারি, কটা হিন্দি হোক বাংলা হোক, কটা সিনেমা বেকার যুবকের যন্ত্রণা নিয়ে তৈরি হচ্ছে। কৃষকের এত বড় আন্দোলন হচ্ছে, কৃষকের যন্ত্রণা, ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, ঋণের যায় জর্জরিত হচ্ছে, তার ঋণ মুকুব হচ্ছে না। কটা সিনেমায় 2 বিঘা জমিনের মতো কৃষক, পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। কোন সিনেমা ক্যারেক্টারে পরিযায়ী শ্রমিক আছে, কোন সিরিয়ালে আছে? এখন মন্দিরে রাজনীতি হচ্ছে, সব সিরিয়ালে দেবদেবী আছে, ঠাকুর দেবতা আছে, কিন্তু সিনেমা দেখতে যারা যাবে তাদের কথা তো বলতে হবে। তখন সংবাদপত্র ভাবে উঠে যাবে, টেলিভিশন চ্যানেল উঠে যাবে। শুধু মমতাময় হয়, যদি মোদীময় হয়, তাহলে আসলে তো মানুষের কথা বলতে হবে, তবেই তো মানুষ যাবে, তবেই তো মানুষ দেখবে, তবেই তো মানুষ শুনবে। সিবিআই আজকে ইডি আজকে একটা রেড করেছে ওই শিক্ষা দুর্নীতি নিয়ে 5টি বিভিন্ন জায়গা। ক্যামাক্সিতে যায়নি এখনো, বিভিন্ন জায়গা বলে হয়েছে। কাকুর গলার স্বরের পরে ইডি সিবিআই কবে ক্যামাক স্ট্রিটে যাবে, শান্তিনিকেতন বাড়িতে যাবে, কালীঘাটে যাবে, লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানিতে রেড করবে, বলুক সিবিআই, সেটা ইডি বলুক। ছোট কোশ্চেন আছে, অসাধারণ একটা স্লোগান আপনাদের পেছনে, রাত দখল দিন বদল। আগামীকাল আপনি জানেন 15 আগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচকাওয়াজে অংশ নেবেন, তাহলে কি 2026-এ এটা কি শেষ? আগামীকালই কি ওনার শেষ দিন বদল? যেহেতু রাত দখল দিন বদল, যদি ঠিকমতো ভোট হয় 2026-এ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কুচকাওয়াজে দেখা যেতে পারে, নাকি এটাই তার শেষ? প্রথমত কুচকাওয়াজ পুলিশকে দিয়ে করাবেন। দ্বিতীয়ত আমাদের দেশে বা আমাদের রাজ্যে স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ হতো না, যেমন দুর্গা কার্নিভাল হতো না। যেহেতু রিপাবলিক ডে প্যারেডে ওখানে হয় এবং গভর্নর ওখানে আসেন, আর ওদিকে রাষ্ট্রপতি নেন, আর 15 আগস্টে যেহেতু প্রধানমন্ত্রী লালকেল্লা গিয়ে তেরঙ্গা ঝান্ডা উত্তোলন করেন, মমতা ব্যানার্জি মনে করলেন আমি একটা করব, পুলিশকে দিয়ে, তারপরে ক্লাবকে দিয়ে, তারপরে স্কুল কলেজগুলোকে দিয়ে তিনি একটা ওখানে কুচকাওয়াজ করেন। কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু তারও ইচ্ছে তিনি কুচকাওয়াজে অংশগ্রহণ করেন না, মানে স্যালুট নেন আর কি, তাই তো? এবার তুমি কুচকাওয়াজকে কুচকা আওয়াজ করে দিচ্ছ কেন? আমরা এটা তো বলিনি। এই যে দিন বদলের কথা বলা হচ্ছে, ওটা কি শুধুমাত্র মুখ্যমন্ত্রী বদল? আসলে আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, এই সবটাই বদলছে। আমরা দেখেছি 9 তারিখের থেকে 9 তারিখ থেকে আজ পর্যন্ত আপনারা রাস্তায় ছিলেন এই অভয়াকাণ্ডে, এমনকি তার গাড়ি আটকানো থেকে শুরু করে সর্বত্র, এবং তার পরিবার, তার বাবা এবং মা অভয়া মঞ্চ থেকে শুরু করে যে কোনো কর্মসূচিতে আপনাদের সঙ্গে একাধিকবার তাদেরকে দেখা গেছে, যারা রাত দখল করতে নেমেছে, দিন দখল। ইদানিং কালে, সাম্প্রতিক কালে তাদের বলা একটা অগ্রসর পরিষ্কারই বলছেন, বুঝিয়ে দিচ্ছেন যে আপনাদের সাথে তারা খুব একটা নেই, যারা অভয়া মঞ্চে আপনাদের এই জন্যই করছে কারণ আপনিও ডাক দিয়েছেন সবাইকে। মানে এই
বদলটা কেন, মানে রাত বদল আনতে গিয়ে এই বদলটা কেন, কেন হঠাৎ করে তাদেরকে আর আপনাদের পাশে দেখা যাচ্ছে? আমরা প্রথম থেকেই বলেছি যে এটি একটি ঘৃণ্যতম ঘটনা এবং একটা অন্যায়, এটা একটা নির্যাতন, এবং এর বিরুদ্ধে সব অংশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম গত বছরও, এখনো বলছি, এরপরেও বলবো যে অন্যায়ের বিরুদ্ধে। তাহলে লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, লড়াইটা নির্যাতনের বিরুদ্ধে। এই লড়াইটাতে আমরা যেদিনকে 9 তারিখ আরজিকরে পৌঁছেছিলাম, সেদিনকে আমরা একটাবারের জন্য ভাবিনি যে গাড়িটা কোন দিক দিয়ে চলে যাবে, পায়ের উপর দিয়ে না গায়ের উপর দিয়ে। কারণ তখনও লড়াইটা ওখানেই ছিল যে একটি অন্যায় ঘটেছে এবং আমাদের অভিজ্ঞতা হলো যে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা এ রাজ্যের সরকার পুলিশকে দিয়ে করে। তখন আমরা মেয়েটির মাকেও দেখিনি, বাবাকেও দেখতে পাইনি। এই লড়াইটা পশ্চিমবঙ্গের ঘরে 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 ছিল বলেই 14 তারিখ রাতে এ রাজ্যের সরকার আতঙ্কগ্রস্ত হয়েছিল, তাই কেজি দরে দরে সমন পাঠাচ্ছিল। সেলিমদা বলেছেন একটু আগেই যে দিন বদল মানে শুধুমাত্র একটি মুখ্যমন্ত্রী বা তার সরকারটিকে পাল্টে দেওয়া নয়, আসলে গোটা অন্যায়ের পরিবেশটাকে, অপরাধের পরিবেশটাকে সরিয়ে দেবার জন্য। এবং সেই লড়াইয়ে আমরা কোনোদিন এটা দেখিনি যে কে নির্দিষ্টভাবে পাশে এসে দাঁড়ালেন আর কে চলে গেলেন। আমরা বলেছি যে যেখানে থাকবেন দাঁড়ান, রাস্তায় থাকুন, এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে। আর এই লড়াইয়ে জিতলে তবেই অন্যায়ের বিরুদ্ধে। আর একটি সন্তান হারা মা বাবা, কাকু কাকিমা, দিনের শুরু থেকে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের পাশে থাকা, এবং সেই যন্ত্রণাটা ভাগ তো কোনোদিন করে নিতে পারবো না এবং ওই যন্ত্রণার ভাগও হয় না, কিন্তু ওই যন্ত্রণার সাথে থাকা, সে একজন সন্তান হারা মা বাবা, তারাও নিশ্চিতভাবে এটাই চাইছেন যে অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়টা যাতে আর না কোনোদিন সংগঠিত হয় এবং অপরাধীরা শাস্তি পান। ফলত এই অন্যায় পশ্চিমবঙ্গে, এই অন্যায় এতক্ষণ ধরে আমরা যা বলেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং এই অন্যায়ে যারা শাস্তি পাবার তাদেরকে না তো পশ্চিমবঙ্গের সিট, না তো পশ্চিমবঙ্গের পুলিশ শাস্তি দিল, আর না তো সিবিআই তাদেরকে শাস্তি দিল। ফলত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চলবে এবং সেটা জান কবুল, এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই জায়গাতে আরেকটু যোগ করছি যে তাহলে কি অভয় এই যে এখন কি তাহলে তারা রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে কোথাও গিয়ে? কারণ নবান্ন অভিযানে দেখা গেল তাদের কি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় দেখা গেছে তারা হাতিয়ার হয়ে যাচ্ছে এই আন্দোলনটা বা এই অভয়ের বাবা। একটু অন্যভাবেও তো ভাবতে পারি আমরা যে একটা বছর একটি ডাক্তার মেয়েকে তার হসপিটালে খুন করে দিল, আর একটা বছর তার কোনো নিদান নেই, না তো পুলিশ দিল না তো সিবিআই দিল। যে মা বাবা মঞ্চে দাঁড়িয়ে, রাস্তায়, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছিল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই মা বাবাকে একটা বছর পরে রাস্তায় নামতে বাধ্য করলো কেন্দ্র শাসিত, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই। তারা আজকে তারা গড়গড় করে বলছে সিবিআই প্রশ্ন কেন করছে না। তারা বলছে যে সিবিআই কে তো আমাদের এই সাক্ষ্যটা গ্রহণ করা উচিত ছিল, শিয়ালদা কোর্টে তাকে জেরা করা উচিত ছিল। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বারংবার তাদেরকে মেল করলাম, কিন্তু তারা একটাবার আমাদের সাথে দেখা করলেন না। পশ্চিমবঙ্গ এলেন, মিটিং করলেন, কিন্তু 2 মিনিট ওই সন্তান হারা মা বাবার সাথে দেখা করতে পারলেন না। ফলত এই ক্ষোভটা, এই লড়াইটা, এই যন্ত্রণাটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তার পরিচালিত পুলিশ, এবং সিবিআই যেটা বিজেপি পরিচালিত, কেন্দ্রের সরকার পরিচালিত, তাদের দুজনেরই বিপক্ষে। এই লড়াইটাই রাজনৈতিক লড়াইও নিশ্চিতভাবে বটে, কিন্তু এটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই লড়াইয়ে সব মানুষকেই আমরা বলবো সাথে থাকতে। এরকম অসংখ্য মা বাবারা আছেন, তামান্নার মা লড়ছে, ফারাক্কার মা বাবা লড়ছে, জয়নগরের মা বাবা লড়ছে, কসবা, আবার কত মা বাবা আছে যারা ডুকরে মরছে, কথাটা পর্যন্ত বলতে পারছে না, আমাদের সামনে আসতে পারছেন না, অভিযোগ লেখাতে গেলেও লিখছেন না। আমরা এই সব মা বাবাদের, সব মেয়েদেরকে রাস্তায়
তারা যাতে দাঁড়াতে পারে এবং নিজেরা শক্তিশালী হতে পারে, তার জন্যই আমাদের এই লড়াইটা। তাই আজকের রাত দখল, আসুন রাতে রাত দখল করি, কারণ আমাদেরকে গোটা দিন তার বদল ঘটাতে হবে, বাঁচতে হবে আমাদেরকে। দুটো প্রশ্ন। বৃহত্তর বাম বলতে আমরা বুঝি বাম ফ্রন্টের মধ্যে যে সমস্ত দলগুলো আছে, সেই শরিক দলগুলোর বাইরেও যারা বাম ফ্রন্টের বাইরে আছেন অথচ বাম শক্তি, তারাও সবাই তাদেরকে যুক্ত করার চেষ্টা করছি। এবং তার মধ্যে অবশ্যই আমাদের শুধুমাত্র উপনির্বাচন নয়, এর মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, এই যা পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, যে যুদ্ধের ব্যাপারে যা হলো আমরা দেখলাম, সিপিআইএম এর লিবারেশনও আমাদের সঙ্গে একসঙ্গে আছে। বৃহত্তর বাম বলতে শুধু সিপিআইএম এর লিবারেশন নয়, আরো সিপিআইএম এর নামে আরো অনেকগুলো ফ্যাকশনস আছে, গোষ্ঠী আছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তারাও নানান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বাম দলগুলোর কথা বললাম, দুটো প্রশ্ন বললাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইএসএফ থাকবে কিনা, কংগ্রেস থাকবে কিনা, সেটা নির্ভর করছে তাদের অবস্থানের উপরে। যতক্ষণ তারা বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থান অবলম্বন করবে, সবসময় তারা থাকবে, আসবে, সবসময় তারা থাকবে, সবসময় তারা আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের অবস্থানের উপর দিয়ে এবং যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেখানে স্থানীয় স্তরে অনেক জায়গায় তারা যুক্ত হচ্ছে। আবার রাজ্যগতভাবে আমরা আন্দোলন সংগ্রামের জন্য চটজলদি কোনো ফর্মুলা নেই, কারণ এটা কোনো প্ল্যাটফর্ম নয় যেখানে বিভিন্ন দিকে ট্রেন ছাড়বে, একটা নির্দিষ্ট অভিমুখে ছাড়বে, এবং সেটা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী। ধন্যবাদ। আসলে কেউ নেই বিরোধী দল নেতা, সেটা দাও, বলো। আজকে আদালত বলেছে, আজকে যে রাজ্য সরকারের সওয়াল ছিল হ্যাঁ। পরিযায়ী শ্রমিক নিয়ে, ক্ষেত্রে আদালত বলেছে যে পরিযায়ী শ্রমিকদের আটক যে করা হচ্ছে, যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ তো করা যেতেই পারে, না হলে তো তারা কোথায় হারিয়ে যাবে, তাদেরকে খোঁজ পাওয়া যাবে না, যারা অবৈধ। আমরা আগে এখানে বলেছি পরিযায়ী শ্রমিকদের আটক করা যায় সন্দেহ করে, তার জন্য ডিউ প্রসেস অফ ল আছে। এটা কি বজরং দল, সংঘ পরিবার, পুলিশ কি হামলা করতে পারে, মারতে পারে, মাথা ভাঙতে পারে, পা ভাঙতে পারে? কোন আইনে বলেছে? কোন সুপ্রিম কোর্ট বলেছে? কোন হাইকোর্ট বলেছে? যদি কারো কোয়েশ্চেনে ডাউটফুল হয়, তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেখানে যদি তার প্রাইমা ফেসি যদি মনে করে কিছু আছে, তাহলে তাকে আটক করতে পারে। তো এক্ষেত্রে কি হয়েছে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে আগেই ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে, তারপরে ধরে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ধরে ধরে তুলে নিয়ে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র দেখতে অস্বীকার করেছে। আবার যদি কাগজপত্র দেখেছে, বলেছে এটা বাংলাদেশি কাগজ, পশ্চিমবঙ্গের কাগজকে বাংলা ভাষায় লেখা আছে বলে। আর এটা তো পরিযায়ী শ্রমিক এখন না। আমি যেটা বললাম, নয়ডাতে রোলার স্কেটার কম্পিটিশনে স্কেটার গিয়েছিল 14 বছরের ছেলে, এই বাংলা, তার বাবার সঙ্গে গিয়েছিল, ভাষা নিয়ে বলেছে তুই বাংলা ভাষায় কথা বলো মানে তুই বাংলাদেশি। এখন যেখানে সুপ্রিম কোর্টে যে ইস্যুটা নিয়েছে, তার থেকে ইস্যুটা অনেক বেশি লার্জার, প্রোফাইলিং, যেখানে ল্যাঙ্গুয়েজকে ধরে, রেসকে ধরে তুমি ভিক্টিমাইজ করছো। নোডাল এজেন্সি তৈরি করতে বলেছে, নোডাল এজেন্সি তারা দেখবে, আপনারাও যে দাবিটা করেছেন। এটা পুরোটা রায় না দেখলে আমি বলতে পারবো না, এগুলোর মধ্যে ক্যাচ আছে। এইভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে আস্তে আস্তে আসামের ডিটেনশন ক্যাম্প, এনআরসি এগুলো হয়েছিল। নোডাল এজেন্সি মানে কি, ফরেন ট্রাইব্যুনাল, সেটা একটা আসাম অ্যাকর্ডের একটা বিশেষ ধারা ধরে হয়েছিল। সুতরাং এটা আইনজ্ঞরা বলতে পারবেন, আর নাহলে আমাকে গোটা রায়টাকে দেখে বিশ্লেষণ করে বলতে হবে। কিন্তু আমি একটু বলতে পারি যে কে নোডাল এজেন্সি হবে। এর মধ্যে আমাদের তো ফরেনার্স অ্যাক্ট আছে, কিন্তু বিষয় তো সেটা নয়। আমাদের এখানকার আসামের মানুষ, মালদার মানুষ, বীরভূমের মানুষ, মুর্শিদাবাদের মানুষকে ঠেলে ঠুলে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কে পাঠাবে? পুলিশের এখতিয়ার আছে, সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। স্মাগলার ধরতে পারে না, গরু পাচার আটকাতে পারে না, চুরি আটকাতে পারে না, ট্রাফিকিং আটকাতে পারে না। তুই ধরে কাউকে, আমি কালকে তোমার ইজ্জল, তোমার মনে হলো তোমার ভাষা শুনে তারপর তোমাকে গিয়ে ফেলে দিয়ে আসবো, সে কি বিচারক? প্রত্যেকটা আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দায় এবং দায়িত্ব ভাগ করা আছে। পুলিশের ভূমিকা এটা নয়, বিএসএফ ভূমিকা এটা নয়।
বিএসএফ কি করেছে? মহারাষ্ট্র থেকে ধরে নিয়ে এসে বাগডোগরা ক্যাম্পে নিয়ে এসে তারপরে গিয়ে সীমানা দিয়ে পুশ করে দিয়েছে। স্পেশাল প্লেনে করে আমাদের থেকে তুলে নিয়ে এসে আগরতলা নিয়ে গিয়ে পুশ করে দিয়েছে। কোস্ট গার্ডের বোটে করে নিয়ে গিয়ে, বিএসএফ এর বোটে করে নিয়ে গিয়ে সমুদ্রে নামিয়ে দিয়েছে। এই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে একটা সিভিলাইজ সোসাইটিতে আইনের শাসন থাকলে সেখানে সাংবিধানিক এবং আইনের কিছু নির্দেশ আছে, সেই মতো করতে হবে। এখন যা করা হচ্ছে সম্পূর্ণ বেআইনি ভাবে করা হয়েছে, একটা ভয় এবং আতঙ্ক তৈরি করার জন্য করা হয়েছে। আমরা বলছি যদি বিদেশি থাকে তার শনাক্তকরণের প্রক্রিয়া আছে, তারপরে তার ডিউ প্রসেস অফ ল তাকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।